কথা বলতেছিলাম যে এই যে সিস্টেম ফাইলটা আমি কমেন্ট আউট করে দেওয়ার ফলে এই যে কনসোল এই লাইনটা চলে গেছে, পাচ্ছে না তাকে খুঁজে। কেন পাচ্ছে না? কারণ হচ্ছে আমি আপনি কিন্তু এই জিনিসটা লিখি নাই। কনসোল ডট রাইট লাইন এটা কিন্তু আমি লিখি নাই, এটা কোথাও আগে থেকে লেখা আছে, যেটা আমরা এখানে ইউজ করতেছি আমাদের প্রজেক্টের নাম অ্যারে লিস্ট এক্সাম্পল। এই প্রজেক্টে আমরা আসলে ইউজ করতেছি এটাকে। সো এই যে লেখা আছে কোথাও, এই লেখা আছে যে জায়গাটা, সেটা আসলে এই ক্ষেত্রে আসলে ডট নেট লাইব্রেরিতে লেখা আছে। ডট নেট লাইব্রেরি বলতে আমরা কি বুঝাই? ডট নেট যে যে ডট নেট ফ্রেমওয়ার্ক যে কথাটা, আসলে ডট নেট ফ্রেমওয়ার্ক বলতে আসলে এটা বাই ইটসেলফ একটা লাইব্রেরি। অনেকগুলো লাইব্রেরি সমন্বয়, অনেক কোডের ভিতরে আছে, অনেক ক্লাস আছে, অনেক মেথড আছে। সেই মেথডগুলো আসলে এই ডট নেটের কাছে রাখা আছে, যেটার উপর আমরা কোড করতেছি। আমরা জাস্ট সেখান থেকে বিভিন্ন যা নেম স্পেস নিয়ে আপনাদের সাথে কথা বলছি, মনে আছে? তাসনিয়া, ওই, তানিয়া, হ্যাঁ ভাইয়া। বলেন তো নেম স্পেস কি জিনিস? হ্যাঁ, এটা আপনি ওদের সাথে আলোচনা করেছিলেন ভাই, আমি ছিলাম না ওইটাতে। আচ্ছা, জুলি আছেন? জি ভাইয়া। আচ্ছা, নেম স্পেস কি মনে আছে? ওই যে আমার নাম রাখছি না কোনো হুম। কিছু সলিউশনের ওটার। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করি। সেটা হচ্ছে, নেম স্পেস হচ্ছে যে আপনার যে কোডটা যেখানে আছে, সেই কোডটার একটা লজিক্যাল নাম। যেমন আমার এই প্রোগ্রাম ডট সিএস ফাইলটা কোথায় আছে? এইটা আছে আসলে এই এইটার একটা লজিক্যাল নাম দিচ্ছি, যে আমার এইটার লোকেশন হচ্ছে অ্যারে লিস্ট এক্সাম্পল। যেমন আমি আপনাদের অ্যাজ অ্যান এক্সাম্পল বলছিলাম যে আপনি কোথায় আছেন? আপনি আছেন ঢাকাতে। সো আপনার ধরেন আপনাকে যদি আমি একটা ক্লাস হিসেবে চিন্তা, এই যে আপনার এই যে নেম স্পেসের যে লোকেশন, এই যে কথাটা, এখন ধরেন আমি আপনার লোকেশন বলতে যাচ্ছি বা আমার লোকেশন বলতে যাচ্ছি, আমি জাস্ট নেম স্পেস নাম দিলাম ঢাকা, এবং আমার এই প্রোগ্রামে যে ক্লাসটা আছে এই ক্লাসের নাম দিলাম ধরেন মামুন, অ্যাজ অ্যান এক্সাম্পল। তাহলে আমার এই ক্লাসের নাম যদি মামুন হয়, তাহলে আমার লোকেশন কোথায়? ঢাকাতে। এখন আমি যদি এই ক্লাসটা অন্য কোথাও ইউজ করি, তাহলে আমি লিখব ইউজিং ঢাকা। তাহলে আমি মামুন ক্লাসটা তার ভিতরে অ্যাভেলেবল পাবো। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। ওকে। সো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এই যে নেম স্পেস ঢাকা বলতেছি, এটা আসলে আমার একটা লজিক্যাল লোকেশন। লজিক্যাল লোকেশন কেন বলতেছি? কারণ এটা আসলে আমার কোডের লোকেশন। আমি এখানে ঢাকা না দিয়ে বরিশাল যাই দেই না কেন আসলে, বা খুলনা যাই দেই না কেন, এইটা আসলে কোনো ফোল্ডার তৈরি করবে না। এখানে আমার কোনো ফোল্ডার সে কিন্তু তৈরি করবে না। সে জাস্ট একটা লজিক্যাল নাম দিয়ে বসে থাকবে এই ক্লাসের। এবং আমি যদি এই ক্লাসটা অন্য কোথাও ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি ইউজিং ঢাকা দিলেই আমার এই ক্লাসটা যদি পাবলিক ক্লাস হয়, তাহলে সেটা আমি অ্যাভেলেবেল পাবো। এবং এই ক্লাসের যে পাবলিক মেথডগুলো আছে, সেই মেথডগুলো আমি ইউজ করতে পারবো। এইগুলো নিয়ে আপনাদের সাথে আমি আরও পরবর্তীতে আরও ডিটেল লেভেলে কথাবার্তা বলবো, যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসবো তখন ডিটেল লেভেলে কথাবার্তা বলবো। এখন জাস্ট আপনারা একটা প্রাইমারি কনসেপ্ট বা আইডিয়া নিয়ে রাখেন আসলে কিভাবে কাজ করে ডট আপনার নেট। নাম চেঞ্জ করে অন্য কোথাও নাম চেঞ্জ করতে আর করতে হবে না। আর এটা কি রানে কোনো সমস্যা হবে না? আরেকবার বলবেন? এই নেম স্পেসের নাম যে আমরা ঢাকা করেছি, হ্যাঁ, হুম হুম চেঞ্জ হুম। করেছে, জি। এতে আমাকে অন্য কোথাও আর নামটা চেঞ্জ করতে হচ্ছে না। আর এতে আমাকে রান বা ডিবাগিং কোনো প্রবলেম হবে না। না না না, এটা আপনার ডিবাগিং এ কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এটা জাস্ট আপনি আপনার এই আসলে অন্য কোথাও চেঞ্জ করতে হচ্ছে কি হচ্ছে না, এর থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার এই যে ক্লাসটা মামুন বা যাই হোক না কেন, আমি একটু বড় করে দেখাই। সো এই যে ক্লাসটা, এই ক্লাসটার আসলে একটা লোকেশন ডিফাইন করে দিচ্ছেন, এছাড়া আর কিছুই না। নেমস্পেস ইজ এ একদম শুদ্ধ সঠিক ডেফিনেশন হচ্ছে, নেমস্পেস ইজ এ লজিক্যাল লোকেশন অফ এ ক্লাস অর অফ অন অর মোর ক্লাস। আমার কথা কি বুঝতে পারছেন? নেমস্পেস ইজ এ লজিক্যাল লোকেশন অফ অন অর মোর ক্লাস, তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই মামুনের আসলে লোকেশন কোথায়, তার লোকেশন আসলে ঢাকা। ইটস এ নেম স্পেস অফ দ্যাট ক্লাস। এখন তেমন করে ঠিক সেম ওয়েতে আমার এই যে নিচে যে কনসোল লেখা আছে, এই যে কনসোল লেখা আছে, এই কনসোলের লোকেশন আসলে এই যে সিস্টেমে। আমি যদি এটা কমেন্ট আউট করে দিই, সে আর কনসোলকে খুঁজে পায় না, কারণ তার লোকেশন আসলে তার জানা নাই। আমি
এইটা আসলে কোথায় ডিফাইন করা আছে, তখন আর ভিজুয়াল স্টুডিও খুঁজে পায় না। কেন? কারণ আসলে তার লোকেশন আমি বলে দেই নাই। যেহেতু লোকেশন বলে দেই নাই, সেহেতু সে এটা চিনতেছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ইউজিং সিস্টেম বলে দিতে হবে। এখন আমি ধরেন এরকম একটা কিছু তৈরি করি, আমি ঢাকা বললাম, এখানে এটার নাম হবে আসলে প্রোগ্রাম ডট সিএস। দেন আমি এমন একটা কিছু তৈরি করি, আসেন যেইটা তৈরি করে আমি ওই ক্লাস লাইব্রেরি কি জিনিস এটা আপনাদের ইন্ট্রোডাকশন করাচ্ছি জাস্ট। সো ধরেন আমি একটা বাইরে একটা ক্লাস নিই, অ্যাড করলাম, নিউ প্রজেক্ট, ক্লাস লাইব্রেরি, দেখেন একটা আছে ক্লাস লাইব্রেরি, এটার নাম, ঠিক আছে। আমি বললাম মাই ক্লাস লাইব্রেরি, ওকে, আমি ওকে করতেছি। এখানে বাই ডিফল্ট একটা ক্লাস দেওয়া থাকে, ধরেন এইটার নাম দিলাম আমি এখন মামুন, ঠিক আছে। আমি এইখানে নাম দিলাম ঢাকা। প্রাইমারিলি সবকিছুর নাম, সবকিছুর আগে আমরা পাবলিক দিচ্ছি। পাবলিক কি জিনিস, প্রাইভেট কি জিনিস আমরা কিছু জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। ধরেন প্রাইমারিলি সবই আমরা পাবলিক দিচ্ছি, যাই দেখবো সব পাবলিক, ঠিক আছে। যখন আমরা পাবলিক প্রাইভেট নিয়ে আলোচনা করব, তখন আপনারা ক্লিয়ার হবেন আসলে পাবলিক কি জিনিস, প্রাইভেট কি জিনিস, কখন পাবলিক ইউজ করতে হয়, কখন প্রাইভেট ইউজ করতে হয়। আপাতত এগুলো নিয়ে মাথায় কনসার্ন নেবেন না। আপাতত জাস্ট যেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আমার ফোকাস হচ্ছে একটা ক্লাস লাইব্রেরি কি জিনিস, সেটা বিল্ড করলে কি তৈরি হয়, হ্যাঁ, এবং সেটা কিভাবে ইউজ করতে হয়। ওকে, এখন আমার একটা মেথড বানাচ্ছি, পাবলিক টিচেস প্রোগ্রামিং, জাস্ট একটা মেথড, ঠিক আছে। আমি মেথডটার নাম দিলাম পাবলিক ভয়েড, ভয়েড মানে হচ্ছে সে কোনো কিছু রিটার্ন করবে না। পাবলিক ভয়েড টিচেস প্রোগ্রামিং, জাস্ট এটা আমি এই ক্লাসের ভিতরে একটা মেথড দিলাম। আমি এখন কি চাচ্ছি, এটার নাম স্ট্যাটিক দিই। স্ট্যাটিক কি জিনিস সেটাও ভুলে যান, এটা ধরেন আপাতত জানার দরকার নাই। আমি জাস্ট এই লোকেশনটা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে ক্লাসের নাম একটু চেঞ্জ করে দিই। এখন আমি যেটা চাচ্ছি, এই যে আমার প্রোগ্রাম ডট সিএস, অর্থাৎ কনসোল, ধরেন এই লাইনে এসে আমি সবার শেষে কনসোল ডট রিড কিট থেকে আগে এসে আমি ওই ওই লাইনটা দেখতে যাচ্ছি। অর্থাৎ আমার এইখানে এই ক্লাস রিটার্ন করে ধরেন একটা স্ট্রিং রিটার্ন করবে। মেথড কিভাবে ডিক্লেয়ার করে এটা তো আপনারা জানেন, রাইট? হ্যাঁ, না। ওকে, মেথডের ব্যাপারে আপনারা ক্লিয়ার না, তাই তো? হ্যালো? হ্যাঁ, মনে হয় মেথডের ওটাতে মনে হয় আমি ছিলাম না। না না, ওই যে মেথড আমি আলোচনা করি নাই আগে, ঠিক আছে। মেথড মানে হচ্ছে ফাংশন আর কি। সো ওই যে একবার ইউজ করতে হবে না, একবারে আমি কল করলে তাকে পাবো। হ্যাঁ, আচ্ছা, তানিয়া ফাংশনের কথা একটু বলি তাহলে আপনাদের, যেহেতু রিক্যাপ করতেছি সবকিছু, তানজিল আসার আগে আগে, তাহলে আপনাদের কনফিউশন সব দূর হোক। ফাংশন হচ্ছে গিয়ে আপনার ধরেন এটা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আপনি যখন কল করবেন, এটার ভিতরে যে সকল কোড আছে সেগুলো আসলে এক্সিকিউট হবে। ফাংশন হচ্ছে এইটা। অর্থাৎ তাহলে আমি কেন ফাংশন লিখব? ফাংশন লিখব ওই সকল সিচুয়েশনে যদি আমার এইটার ভিতরে যে সকল কোড লাইন থাকবে, অর্থাৎ ধরেন আমি সামথিং লিখলাম, আমার এগুলো হচ্ছে আমার কোড লাইন। এখন এইটার ভিতরে যে সকল কোড লাইন থাকবে, এইটা যদি আমার অনেক জায়গায় ইউজ করতে হয়, মাল্টিপল জায়গায় আমার এই জিনিসটা ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বারবার কি এই কোডগুলো কপি করে গিয়ে ওইখানে পেস্ট করব, বা এই কোডগুলাই লিখব? যদি আমি লিখে থাকি তাহলে কি প্রবলেম আমাদের ফেস করতে হবে? প্রবলেম নাম্বার 1, এই যে কোডটা আমি চাচ্ছি যে এটা সব জায়গায় সমানভাবে রিফ্লেক্ট করুক। তার মানে হচ্ছে আমি যদি আরও 10 জায়গায় ইউজ করে থাকি এই কোডটা, ধরেন এইখানে একটা জায়গা আছে, এইখানে আরেকটা জায়গা আছে, জাস্ট আমি জায়গাগুলোর কথা বলতেছি, ঠিক আছে? আমার পয়েন্ট কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বিভিন্ন জায়গা আছে, আমি ধরেন 5-6 জায়গায় বা 5-6টা ফাইলের ভিতরে এই কোডটা ইউজ করছি। এখন আমি যেটা চাচ্ছি, এই যে এলটা আছে,
এইটা আসলে আর থাকবে না। সাপোজ কোডের কোনো একটা লাইনে এল আছে, এই এলটা কোনো কারো ক্ষেত্রেই থাকবে না। কারো ক্ষেত্রে মানে আমি যদি চাই যে এখানে এইটার জন্য আমি চেঞ্জ করব, তাহলে আমি চাচ্ছি যে সবার জন্যই চেঞ্জ করব, তাহলে কি আমার এই 5টা জায়গায় যে এল মুছতে হচ্ছে না? হ্যাঁ। তাহলে আপনি চিন্তা করেন আপনার কোড যদি আরও অনেক কিছু থাকে, জাস্ট মানে আপনি একটা স্লাইড চেঞ্জ করার ফলে আপনার ওইটা জিনিস আপনার সব জায়গায় গিয়ে মুছতে হচ্ছে, সব জায়গায় গিয়ে আপনার খুঁজে খুঁজে আসলে এই কোড লাইন কোথায় আছে এটা আপনাকে খুঁজে খুঁজে গিয়ে মুছতে হচ্ছে। যে জিনিসটা কি হবে, অনেক সময় আপনি বাগ ইন্ট্রোডিউস করবেন। বাগ ইন্ট্রোডিউস করা মানে আপনি হয়তো 2 জায়গায় 5 জায়গায় আছে, আপনি দুই জায়গায় আপনার নোন আছে, যা 2 জায়গায় জানেন যে এই 2 জায়গায় এই কোডগুলো রাখা আছে, আপনি 2 জায়গায় মুছলেন কিন্তু আর 3 জায়গায় থেকে গেল। থেকে যাওয়ার ফলে কি হবে, আসলে আপনার চেঞ্জটা রিফ্লেক্ট করলো না আপনার কোডে। এই চেঞ্জ রিফ্লেক্ট না করার ফলে হয়তো ফাংশনালিটি বা বাগ থেকে গেল আপনার কোডে আরও 2 জায়গায়। পরবর্তীতে ইউজার যখন আপনার সফটওয়্যার ইউজ করবে, তখন দেখা গেল ওই 2 জায়গায় যখন ইউজ করতে যাবে তখন সে আইডেন্টিফাই হলো যে আমি তো এটা বলছিলাম এটা চেঞ্জ করতে, তারা এখনো চেঞ্জ করে নাই কেন। কিন্তু যে ডেভেলপার আসলে ওই প্রজেক্টে কাজ করতেছিল, সে হয়তো ওই 3 জায়গায় কাজ করছে, এই 2 জায়গায় সে হয়তো কখনো হাতই দেয় নাই, যার ফলে সে চেঞ্জ করার প্রয়োজন অনুভব করে নাই। সব প্রবলেম তৈরি হয়েছে কেন? কারণ হচ্ছে এই কোডগুলোকে রিপিটিং ইউজ করা হয়েছে, 5 জায়গায় রিপিটিং ইউজ করা হয়েছে, যেটা আসলে করা যেত কি 1 জায়গায়। আমি যদি এখন চিন্তা করেন, আমি এই কোডগুলোকে কি করলাম, একটা সিঙ্গেল সোর্সে নিয়ে আসলাম। সিঙ্গেল সোর্সে নিয়ে এসে আমি এই কোডগুলো এইভাবে রেখে দিয়ে এখন আমার এই যে এটার নাম বলা আসলে ফাংশন। ফাংশনকে আমি বিভিন্ন জায়গায় ইউজ করলাম, কল করলাম। যদি এখন ইরোড দিবে, জাস্ট আপনি বুঝে নেন, ধরেন 5 জায়গায় আমি কল করলাম, 10 জায়গায় কল করলাম, হোয়াট এভার। পয়েন্ট হচ্ছে এখন এইখানে কল করছি মানে কি, আমি যদি এই জিনিসটা এখানে কল করি, সে যেটা করে সে আসলে এইখানে ব্যাক করে। কোড যেখানে আছে সে সেখানে এইটার ডেফিনেশন, অর্থাৎ এই ফাংশনটা আসলে ডিক্লারেশন এবং ডেফিনেশন যেখানে আছে সে সেখানে এসে ওই কোডগুলোকে এক্সিকিউট করে। এই কোডগুলোকে এক্সিকিউট করার ফলে তাহলে কি হচ্ছে, আমি যত জায়গায় কল দেই না কেন, আমার সোর্স কি, এটা সিঙ্গেল সোর্স। তার মানে আমি যদি এখানে স্লাইড একটা এল চেঞ্জ করে দেই, অর্থাৎ স্লাইড একটা এল যদি মুছে দেই, আসলে এই চেঞ্জটা রিফ্লেক্ট করবে কি, আলটিমেটলি সব জায়গায় সমান চেঞ্জ রিফ্লেক্ট করতেছে, আমার 10 জায়গায় খুঁজতে হচ্ছে না, তাই না? কারণ হচ্ছে কি যে আমার একটা সিঙ্গেল সোর্স আছে, আমি জাস্ট কি করতেছি, মাল্টিপল জায়গায় ইউজ করতেছি। এই যে আমি যে কথাটা বললাম সিঙ্গেল সোর্স মাল্টিপল ইউজেস, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে আপনি যদি আপনার সোর্সগুলোকে যতটুকু পারেন সেন্ট্রালাইজ করে ফেলেন, দ্যাট মিনস আমি কি করতেছি, আমার কোডটাকে একটু সেন্ট্রালাইজ করে ফেলছি, একটা সেন্টারে নিয়ে আসছি, এই সেন্টার থেকে আমি কি করতেছি, মাল্টিপল জায়গা থেকে ইউজ করতেছি। ইট ইজ কল্ড সিঙ্গেল সোর্স মাল্টিপল ইউজেস। ট্রাই টু ডু দ্যাট, যে আপনারা যখন কোড করবেন তখন যদি দেখেন যে না আপনার কোডটা রিপিট হচ্ছে, আপনি একই কোড 10 জায়গায় ইউজ করতেছেন, 10 জায়গায় কোড করে ফেলতেছেন, একই ফাংশনালিটি 10 জায়গায় করতে যাচ্ছেন, মেক ইট এ ফাংশন, একটা ফাংশনে নিয়ে আসেন, দেন ওই ফাংশনটা আপনি 10 জায়গায় ইউজ করেন। টিচার্স প্রোগ্রামিং যেটা করে যে সে আসলে একটা, আমি যখনই তাকে কল দিব সে আমাকে এই স্ট্রিংটা রিটার্ন করবে। এখন এটা যে স্ট্রিং রিটার্ন করবে সেটা আমি কোথায় বলে দিচ্ছি, আমি আসলে এইখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে তার রিটার্ন টাইপ। আমরা ডাটা টাইপ নিয়ে কিন্তু আলোচনা করছি, তাই না? স্ট্রিং মানে হচ্ছে টেক্সট, তার মানে আমি কি চাচ্ছি, ফাংশন, আমি জানি যে এই ফাংশনকে যখন আমি কল দিব সে আমাকে কোনো না কোনো টেক্সট রিটার্ন করবে। ওকে ফাইন। এখন ধরেন আমি আমি এইখানে একটা স্ট্রিং পাঠাচ্ছি, স্ট্রিং সাবজেক্ট নেম। ফাইন। এই যে সাবজেক্ট নেমটা আমি পাঠাচ্ছি, এটা আসলে আমি বলে দিচ্ছি এই ফাংশনে আমি যখন কল দিব তখন আমি আসলে একটা ইনপুট পাঠাচ্ছি যে কোনো কিছু। আপনাদের মনে আছে কনসোল ডট রাইট লাইনে আমি কোনো একটা ইনপুট পাঠাচ্ছি, সে আমাকে স্ক্রিনে দেখাচ্ছে, এই যে স্ক্রিনে দেখাচ্ছে এটা হচ্ছে তার আউটপুট। এখন এই ফাংশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি তাকে একটা ইনপুট পাঠাচ্ছি, দ্যাটস ইট, যে আমি বাইরে থেকে একটা সাবজেক্ট নেম পাঠাচ্ছি, আমি চাচ্ছি যে এই সাবজেক্ট নেমটা আই অ্যাম টিচিং সহ ওই সাবজেক্ট নেমটা সে আমাকে দেখাবে। অর্থাৎ আমি বাইরে থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো সাবজেক্ট নেম ইনপুট হিসেবে পাঠাইতে পারি, সে আমাকে কি করবে, আই অ্যাম টিচিং অমুক সাবজেক্ট, সে এরকম দেখাবে। ধরেন আমি এখানে পাঠালাম সাবজেক্ট নেমে, এটা যেহেতু স্ট্রিং, তাহলে আমি কি স্ট্রিং হিসেবে একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যা খুশি তাই পাঠাইতে পারি। কনফিউশন তৈরি হচ্ছে? না ভাইয়া। ওকে, সো আমি স্ট্রিং হিসাবে যা কিছু পাঠাতে পারি, সে আমাকে কি করবে, অ্যাজ এ রিটার্ন সে আমাকে জাস্ট একটা স্পেস অ্যাড করে দেই, দেন
সাবজেক্ট নেম, সে আমাকে ধরেন আমি ফিজিক্স পাঠাইলে সে আমাকে বলবে আই এম টিচিং ফিজিক্স। আমি যদি বলি কেমিস্ট্রি তাহলে এখানে সে আমাকে বলবে আই এম টিচিং কেমিস্ট্রি। এই যে স্ট্রিং দিলাম এইটা আসলে আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আসলে তার ইনপুট ডাটা টাইপটা কী হবে, এবং এখানে এটা জাস্ট একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নাম এ বি সি ডি যা খুশি তাই হইতে পারে। এই ভেরিয়েবলটা আমার জাস্ট এখানে ইউজ করতে হবে, তার মানে বাইরে থেকে এটা ইনপুট হিসেবে আসছে। সাবজেক্ট নেমটা। হ্যাঁ সাবজেক্ট নেম। এখন আমি যেহেতু সাবজেক্ট নেম হিসেবে পাঠাইতে যাচ্ছি এই কারণে আমি একটা রিলিভেন্ট নাম দিচ্ছি, একটা বোঝা যায় এমন নাম দিচ্ছি। আমি এখানে এবিসিডি দিলেও দিতে পারতাম, স্ট্রিং এ স্ট্রিং বি, কিন্তু আমি যেহেতু জানি যে আমি সাবজেক্ট নেম পাঠাবো এই মেথডে, সেক্ষেত্রে আমি সাবজেক্ট নেম এই ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি সাবজেক্ট নেম। ইভেন আমি যদি চাই আমি কমা কমা দিয়ে অনেকগুলো প্যারামিটার পাঠাইতে পারি। দ্যাট মিনস এগুলাকে স্ট্রিং ধরেন বি দিলাম, স্ট্রিং সি দিলাম, আমি আরও অনেক ধরনের প্যারামিটার ধরেন পাঠাইতে পারি। পয়েন্ট হচ্ছে যখন আমি এইটা এইভাবে ডিফাইন করতেছি, এটাকে বলা হয় আসলে ডিফাইন করা। ফাংশনটা আমি ডিফাইন করতেছি এখানে। এই ডিফাইন করার সময় আমি তাকে বলে দিচ্ছি যে তার প্যারামিটার হবে তিনটা, একটা হচ্ছে সাবজেক্ট নেম, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি, এনিথিং। সো যখন আমার এই ফাংশনটা আমি কল দিব অবশ্যই এই তিনটা প্যারামিটার সহ আমাকে তাকে কল দিতে হবে, তার ভিতরে পাঠাইতে হবে তিনটা প্যারামিটার। যদি আমি তাকে একটা প্যারামিটার সহ কল ডিফাইন করি তাহলে আমি যখন তাকে কল দিব আমি তাকে একটা প্যারামিটার সহই কল দিব। আমার দুইটা প্যারামিটার পাঠাইলে হবে না, তিনটা পাঠাইলেও হবে না। আমার পয়েন্ট কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন আসেন আমরা ওই মেথডটা এখানে ইউজ করি। তাহলে আমাদের লোকেশনের নাম আগে উল্লেখ করি। ধরেন বললাম আমি আগে ক্লাসের নাম দিই, যেমন উপরে আছে কনসোল ডট রাইট লাইন, আমি এখানে ক্লাসের নাম দিলাম মামুন ডট। দেখেন মামুন কিন্তু অ্যাভেলেবল পাচ্ছে না, কেন পাচ্ছে না বলেন তো? কারণ হচ্ছে আমি লোকেশনটা কোথায় উল্লেখ করে দেই নাই, এই উপরে কোথাও ঢাকা চিনাই দিই নাই, দিছি? তাহলে নেম স্পেস ঢাকা দেওয়া আছে। হ্যাঁ, আমি ধরেন এটার নাম হচ্ছে অ্যারে লিস্ট, এটা ঢাকা না, অ্যারে লিস্ট, এটা হচ্ছে নেম স্পেস দিলাম। সো এই যে মামুন, এটা তো আসলে একটা নেম স্পেস আছে তাই তো? কোথায়? এটার নাম অ্যারে লিস্ট হয়ে গেছে। সো এইটার নেম স্পেস আসলে কোথায় আছে? ঢাকা, ঢাকা আছে নেম স্পেস। প্রাইমারিলি আমি যদি এখন এই ক্লাস লাইব্রেরিটাকে বিল্ড করি, আগে বিল্ড করলে কি হয় দেখেন, বিল্ড করলাম, বিল্ড করলে এই ফোল্ডারে যাই, ওপেন ফোল্ডার ইন উইন্ডোজ এক্সপ্লোরার, আমার বিন ফোল্ডারে যাই, ডিবাগ ফোল্ডারে যাই, এখানে দেখেন এখানে কি কোনো ইএক্সি ফাইল তৈরি হয়েছে? কোনো ইএক্সি ফাইল কিন্তু এখানে তৈরি হয় নাই, এখানে তৈরি হয়েছে আসলে ডিএলএল ফাইল। অর্থাৎ আমার ক্লাস লাইব্রেরির আউটপুট কিন্তু কোনো ইএক্সি ফাইল কখনোই না, আমার ক্লাস লাইব্রেরির আউটপুট অলওয়েজ একটা ডিএলএল ফাইল, ডাইনামিক লোডার লাইব্রেরি মেবি, ঠিক আছে? অর ডিএলএল, হোয়াট ডাজ ডিএলএল মিন, একটু দেখে আসি, ভুলে গেছি। ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, ঠিক আছে? ডিএলএল এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি। সেখানে সংজ্ঞাও যেহেতু দেওয়া আছে আমরা সংজ্ঞাটাও দেখে যাই। A dynamic link library file is an executable file that allows programs to share code and other resources necessary to perform particular tasks. এই একটা লাইন দিয়ে বোঝা যাচ্ছে এটা আসলে যেটা করে, আসলে ডাইনামিক ডিএলএল ফাইল হচ্ছে এমন একটা এক্সিকিউটেবল ফাইল যেটা আসলে প্রোগ্রামকে, একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রামকে অ্যালাউ করে যে তাদের ভিতরে কোড শেয়ার করার। আমার কথা বুঝতে পারছেন? আমরা যখন ক্লায়েন্ট এন্ডে কোনো একটা কিছু দেই, ক্লায়েন্টকে ইউজ করতে দেই, তখন আমরা দিই ইএক্সি ফাইল অ্যাজ অ্যান এক্সিকিউটেবল ফাইল। যখন আমরা একটা প্রোগ্রাম থেকে আর একটা প্রোগ্রামে কোড ইউজ করি তখন আসলে আমরা সেটাকে ডিএলএল ফাইল হিসেবে ইউজ করি, অর্থাৎ ক্লাস লাইব্রেরি। সেক্ষেত্রে আমরা ডিএলএল ফাইল আউটপুট হিসেবে পাইতে গেলে আমাদের একটা ক্লাস লাইব্রেরি নিতে হয়। এই যেমন করে রাইট অ্যাড নিউ প্রজেক্ট ক্লাস লাইব্রেরি নিলে সে আমাকে একটা ক্লাস লাইব্রেরি দিবে। দেন ক্লাস লাইব্রেরির ভিতরে আমি যে সকল ক্লাস লিখব সেটা যদি আমার বাইরে অন্য কোনো ক্লাসের ভিতরে অ্যাভেলেবেল হইতে হয় তাহলে আমাকে সেইখানে
এইটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করতে হয়। 1 নম্বর পয়েন্ট, ইউজ অ্যাজ এ রেফারেন্স। কারণ কি রেফারেন্স হিসেবে ইউজ করতে কেন হবে? কারণ হচ্ছে এই যে প্রজেক্টটা আর এই প্রজেক্টটা একই জায়গায় আছে, এটা কিন্তু দুইটা ডিফারেন্ট প্রজেক্ট, তাই না? সো আপনি যে এই প্রজেক্টে যে এই প্রজেক্টটাকে চিনাই দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে অ্যাড করে নিতে হবে। সো রেফারেন্স হিসেবে অ্যাড করা মানে হচ্ছে এই প্রজেক্টটাকে আমি এই প্রজেক্টের কাছে চিনাই দিলাম। আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? ভাই এইটুকু বুঝিনি লাস্ট। আচ্ছা, আমি আবার বলি। আপনার এই প্রজেক্ট, এই যে মাই ক্লাস লাইব্রেরি, আমার এই মামুন যে ক্লাসটা, এই লেখা হ্যাঁ আছে কোথায়? লেখা আছে আসলে মাই ক্লাস লাইব্রেরির ভিতরে, তাই না? মামুন এই যে ক্লাসের ভিতরে। আর আমি ইউজ করতে যাচ্ছি কোথায়? এই প্রোগ্রাম ডট সিএস এ। প্রোগ্রাম ডট সিএস এর হ্যাঁ এইখানে আমি ইউজ করতে যাচ্ছি। এখন এই যে অ্যারে অ্যারে লিস্ট এক্সাম্পল, এই প্রজেক্টটা আর এই প্রজেক্টটা তো সেম প্রজেক্ট না, ডিফারেন্ট প্রজেক্ট, তাই না? যেহেতু ডিফারেন্ট প্রজেক্ট, সেক্ষেত্রে আমার এই প্রজেক্টটাকে তো এই প্রজেক্টটা থেকে চিনাই দিতে হবে, তাই না? এই প্রজেক্ট থেকে তো এই প্রজেক্টটাকে চিনাই দিতে হবে যে আমি এইটার কোড হ্যাঁ ইউজ করতে যাচ্ছি। এখন আপনি তাহলে কিভাবে চিনাই দিবেন? পয়েন্ট হচ্ছে এইটা। চিনাই দিবেন হচ্ছে এখানে রাইট, এই যে রেফারেন্সেস বলে একটা সেকশন আছে, দেখছেন? হ্যাঁ এই রেফারেন্সেসে মূলত আসলে ওই ডিএলএল ফাইলগুলা অ্যাড করা হয়। ডিএলএল ফাইল অ্যাড করলেই সে ওই প্রজেক্টের ক্লাসগুলোকে আইডেন্টিফাই করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি হিসেবে অ্যাড করে দিতে হয়। সো আমি অ্যাড রেফারেন্স করতেছি। এখানে দেখেন, এটা যদি হয় এই যে অ্যাড রেফারেন্স করলে এই প্রজেক্টটা যদি হয় আপনার সেম সলিউশনের ভিতরে, আমি আবারও বলতেছি, আমি আমার সলিউশন কি সেম না? এই হ্যাঁ প্রজেক্ট, ভাইয়া এই তিনটা প্রজেক্টের জন্য আমার সলিউশন সেম। সো আমি যখন রেফারেন্স অ্যাড করব, তখন আমার যদি এক বা একাধিক প্রজেক্ট সেম সলিউশনে হয়, তাহলে আমি কি করতে আমি প্রজেক্ট নেমের আন্ডারে ওই প্রজেক্টটা দেখতে পাবো, ওই প্রজেক্টগুলো দেখতে পাবো এবং অ্যাড করতে পারবো। আমার পয়েন্ট বুঝতে পারছেন? সো হ্যাঁ আমি ভাইয়া আমি মাই ক্লাস লাইব্রেরিটা আমার এই রেফারেন্সে অ্যাড করে দিলাম। রেফারেন্স অ্যাড করলে কি করলো সে? সে আসলে রেফারেন্সটাকে অ্যাড করে নিছে। কি হিসেবে অ্যাড করছে? আসলে সে একটা ডিএলএল ফাইল হিসেবে, ওই যে ডিএলএল ফাইল যেটা আমার আউটপুট ডিএলএল ফাইল যেটা দেখাইছিলাম হ্যাঁ আপনাকে, ওই ডিএলএল ফাইলটা হ্যাঁ আসলে সে আমার এই প্রজেক্টে আসলে অ্যাড করে নিছে। কোথায় অ্যাড করে নিছে আমি দেখাই আসি আপনাদের। ওপেন ফোল্ডার ইন উইন্ডোজ এক্সপ্লোরার, বিন, ডিবাগ, সরি এখানে না, অবজেক্ট, অ্যারে লিস্ট। এখনও যেহেতু আমি এটা বিল্ড করি নাই, সেহেতু সে এখনও আনে নাই। সো আমি একটু বিল্ড করে আসি। ওকে, মামুনকে পাচ্ছে না, আমি এটাকে আপাতত বাইরেই রাখি। এই দেখেন, মাই ক্লাস লাইব্রেরি ডট ডিএলএল, এইটাকেও সে তার এই বিন ফোল্ডারে, অ্যারে লিস্ট এক্সাম্পল, তার বিন ফোল্ডারে কি করছে? এখন মাই ক্লাস লাইব্রেরি ডট ডিএলএলটা নিয়ে চলে আসছে। হ্যাঁ নিয়ে আসছে এই কারণেই, কারণ হচ্ছে সে আসলে ইউজ করবে এই ডট ডিএলএল ফাইলটাকে। সে আসলে এই প্রজেক্টের এই ক্লাসকে গিয়ে কল করবে না। আমার পয়েন্ট বুঝতে পারছেন? এই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি যে ফাইলটা আছে, সেই ফাইলটার ভিতরে আসলে সব কিছু চলে গেছে, এই কোড টোড সব চলে গেছে এবং সেখানেই সব কিছু ডিফাইন করা আছে। এখানে জাস্ট আপনি যদি কোনো একটা স্লাইড চেঞ্জ করেন, ধরেন যে আপনি আরেকটা মেথড লিখলেন, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং মেথড টু। মেথড বলতে আমি ফাংশনকে বোঝাচ্ছি। সো আপনি যদি এখানে আরেকটা মেথড লেখেন, এটা রিটার্ন দিলাম ভয়েড। এখন ধরেন আপনি একটা মেথড লিখছেন, এই মুভমেন্টে আপনি চিন্তা করেন এর কাছে যে ডিএলএলটা এখন আছে, এই ডিএলএলটা কি এই মেথডটা সহ আছে? আবারও বলি, আমি যখন এই সলিউশনটা বিল্ড করছি, তখন সে কি করছে? একটা ডিএলএল তৈরি করছে, করছে না? ডিএলএল হ্যাঁ তৈরি ভাইয়া করে এই বিন ফোল্ডারে রাখছে, ওর নিজের বিন ফোল্ডারে নিয়ে রাখছে।
হ্যাঁ এই ডিএলএলটা মূলত আসলে ছিল ঠিক এই মেথডটা যখন আমি লিখছি ঠিক তার আগের পিকচার। এই পিকচারটা ওর কাছে এখন ওই ডিএলএল এর ভিতর ধরা আছে। পিকচার বলতে আসলে ভুল হবে, মানে এই যে এই কোডে যা আছে সেগুলো আসলে ওই ডিএলএল এর ভিতরে ডিফাইন করা আছে। এখন আমি যে এই যে নতুন মেথডটা অ্যাড করলাম এইটার খবর এখনো সে এই প্রজেক্টটা কিন্তু জানে না। আমার পয়েন্ট বুঝছেন? এখনো হ্যাঁ জানে ভাইয়া, না, বুঝেন নাই না? ওকে। হ্যাঁ বুঝতে পারছি, মানে ওটা রেফারেন্সের মধ্যেই আছে। হ্যাঁ, না রেফারেন্সের এখন তো ভিতরে, রেফারেন্সের ভিতরে আছে, কিন্তু এই রেফারেন্সে এখনো এই মেথড টুটা ডেফিনেশন যায় নাই, কারণ ও আচ্ছা। আমি যেহেতু এখনো বিল্ড করি নাই। আমি যদি হ্যাঁ আবার বিল্ড করি সেক্ষেত্রে কি করবে, মাই ক্লাস লাইব্রেরির আর একটা ডিএলএল ফাইল তৈরি হবে। যেহেতু এটা আমার সেম সলিউশনের প্রজেক্ট, এই ডিএলএল হ্যাঁ ফাইলটা সে কি করবে, নিজে নিজে গিয়ে আবার এই রেফারেন্স যেহেতু অ্যাড করা আছে এই রেফারেন্সে গিয়ে আপডেটেড ডিএলএলটা রেখে দিবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। পয়েন্ট হচ্ছে এত কিছু বলার কেন, কারণ কারণ হচ্ছে যখন আপনি কোনো একটা থার্ড পার্টি প্রোগ্রাম ইউজ করবেন, ধরেন মাই ক্লাস লাইব্রেরি তো আমার প্রজেক্টের ফাইল, তাই তো, আমার প্রজেক্ট, আমার ওন প্রজেক্ট, এই সলিউশনের ওন প্রজেক্টটা আমার নিজের কাছে কোড আছে। এখন হ্যাঁ এখন এমন অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের কাছে কোড থাকে না, আমাদের বাইরে থেকে কোড নিয়ে ইউজ করতে হয়। ধরেন অন্য কেউ একটা ক্লাস বানায় রাখছে, সেই ক্লাসটা আমি ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের এইভাবে ঠিক ডিএলএল ফাইল আমরা ইন্টারনেট থেকে নামাই নিই, দেন আমরা অ্যাডে রেফারেন্স করি, রেফারেন্স করে এখানে যখন আমার আমার সেম প্রজেক্ট না হয় তখন আমি আমি ব্রাউজ করে আমার ওই যে ডিএলএল ফাইলটা আমি যেখানে রাখছি সেখানে ডিএলএল ফাইলটা চিনাই দিলেই আসলে ও তখন ওই ক্লাসগুলোকেই চিনে নেয়। এইভাবে ঠিক ক্লাস এবং তার ভিতরে যে মেথডগুলো আছে সেগুলোকে সে চিনে নেয়। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আসলে এখন একসাথে সব কিছু বলতেছি তো এই জন্য একটু কনফিউশন তৈরি হচ্ছে। প্রাইমারিলি আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমি মাই ক্লাস লাইব্রেরি ডিক্লেয়ার করছি অ্যাজ এ ক্লাস লাইব্রেরি, তার ভিতরে একটা ক্লাস ডিফাইন করছিলাম মামুন, এবং মামুনের লোকেশন দিছি ঢাকা, এবং আমি তার ভিতরে এখন আপাতত দুইটা মেথড ডিক্লেয়ার করে রাখছি। এই মেথডটা আমি ইউজ করতে চাচ্ছি আমার অ্যারে লিস্ট এক্সাম্পল প্রজেক্টে। সেক্ষেত্রে আমি যেটা করলাম, আমি মাই ক্লাস লাইব্রেরিকে যেহেতু আমি ইউজ করতে চাচ্ছি তার ক্লাসকে, সেক্ষেত্রে আমি তার প্রজেক্টটাকে অ্যাজ এ রেফারেন্স অ্যাড করে দিলাম। এর ফলে সে যেটা করলো, এই অ্যারে লিস্ট এক্সাম্পল তার বিন ফোল্ডারে ওই ক্লাসের একটা ডিএলএল, অর্থাৎ ওই ক্লাসের যে আসলে কোডগুলা সেইগুলোকে কম্প্রেস করে একটা ডিএলএল ফাইল তৈরি করে, একটা লাইব্রেরি ফাইল তৈরি করে তার বিন ফোল্ডারে নিয়ে রেখে দিল, যেখান থেকে আসলে সে ওই ক্লাসগুলাকে ইউজ করে। সে কিন্তু এগুলো ইউজ করার জন্য এই এই প্রজেক্টের কাছে যায় না। এই পয়েন্টটা ক্লিয়ার থাকে না। আমি যদি এখন এই প্রজেক্টটা রিমুভ করে দেই, এই যে রিমুভ করে দিলাম আমার সলিউশন থেকে, রিমুভ করে দিছি তো, হ্যাঁ তাও কিন্তু এখন আমার ওই জিনিসটা কাজ করবে। কিভাবে কাজ করবে, এখন রিমুভ করে দিছি, এর ফলে আসলে সে রেফারেন্স হিসেবে প্রজেক্টটাকে পাচ্ছে না, সে ডিএলএলটাকে মুছে দিছে, কিন্তু আমি এক্সপ্লিসিটলি ধরেন ডিএলএলটাকে চিনাই দিতে পারি। আগে এক এক করে আসি। এখন আমি আবার সলিউশনটা অ্যাড করতে, প্রজেক্টটা অ্যাড করতেছি, অ্যাড এক্সিস্টিং প্রজেক্ট মাই ক্লাস লাইব্রেরি ওপেন। সো আমি এইটাকে এখন আমি এই সলিউশনের রেফারেন্স হিসাবে চিনাই দিচ্ছি মাই ক্লাস লাইব্রেরি। এর ফলে সে কী করতেছে, এই প্রজেক্টকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে চেনে। এর একটা স্লাইড চেঞ্জ হইলেও এই চেঞ্জটা আসলে এই প্রজেক্টের কাছে রিফ্লেক্ট করে। আমার পয়েন্ট বুঝতে পারছেন? আমি যদি হ্যাঁ হ্যাঁ এই প্রজেক্টে একটা স্লাইড চেঞ্জ করি, একটা মেথড চেঞ্জ করি অথবা সামথিং চেঞ্জ করি, সেই চেঞ্জটার সাথে সাথে এই প্রজেক্টে চলে আসে, যেহেতু এটা আমার ওন প্রজেক্ট হিসাবে আমি এটাকে হ্যাঁ রেফার করছি। এখন আসল কথায় আসি, আমি যেটা করতে যাচ্ছিলাম এতক্ষণ, মামুনকে ইউজ করতে যাচ্ছিলাম, এই দেখেন এখনও সে পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে এই যে তার লোকেশন ঢাকা, এটা আসলে আমি এখানে হ্যাঁ ইউজ করি নাই। সো আমি তার লোকেশনটা আগে বলে দিই, ইউজিং ঢাকা বলে দিছি তো, দেখেন হ্যাঁ এখন মামুনকে সে চিনে ফেলছে। ও নেম স্পেস ঠিক আছে, অর্থাৎ আমি নেম স্পেস দিয়ে নেম দিলে তার আন্ডারে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আইডেন্টিফাইড হচ্ছে, চিনে ফেলছে এই ভাইয়া, প্রোগ্রামটা। নেম স্পেসে লিখতে হবে না ঢাকাটা? না না নেম স্পেস কি আপনি যদি ও আচ্ছা চান, আচ্ছা। আমি কিন্তু এখানে নেম স্পেস ইউজ করছি, ঠিক আছে। নেম স্পেস চাইলে যেখানে আমি ক্লাসটা লিখতেছি চাইলে তার আগেও আমি নেম স্পেস দিয়ে দিলেও সে চিনবে।
হুম। যেহেতু আমি এখানে রেফারেন্স হিসেবে নিয়ে রাখছি, সেক্ষেত্রে আমি যদি হ্যাঁ এভাবে হ্যাঁ ঢাকা ডট মামুন লিখি তাও সে চিনবে। এখন পয়েন্ট হচ্ছে আপনার ভ্যালিড কোশ্চেন হইতে পারে এইটা, তাহলে ভাই আমি কেন বারবার মানে আমি উপরে কেন লিখলাম ইউজিং ঢাকা, তাই না? যে আমি কেন উপরে এখানে ইউজিং ঢাকা ঢাকা লিখতে গেলাম, আমি তো ওইখানেই ওইভাবে লিখতে হ্যাঁ, ওটা পারতাম। না লিখলে তো মামুনটা মানে সে আইডেন্টিফাই করবে না, এই জন্য না। যে কোনো সময় মামুন use তো করতে এইভাবে পারবে। লিখলে আইডেন্টিফাই করতেছে, তাহলে হ্যাঁ, আমি ওটা যে কোনো সময় use করতে পারবো তাহলে। হ্যাঁ বারবার ঢাকা। মানে মামুনটা যে কোনো জায়গায় যেভাবে মানে ইউজ করতে এক্স্যাক্টলি পারবো না ভাইয়া ওইটা এক্স্যাক্টলি তাহলে। এখন ইউ আর লার্নিং, আপনারা দুইজন কিন্তু শেখা শুরু করে দিচ্ছেন অলরেডি, ঠিক আছে? কংগ্রাচুলেশনস, মানে আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারগুলো। সো ফ্যাক্ট হচ্ছে যে আমি যদি এমন হইতো যে আমি যদি এখানে ইউজিং ঢাকা লিখি, এর ফলে যেটা হবে আমি এই মামুন ক্লাসটা অনেক জায়গায় ইউজ করতে পারতেছি উইদাউট রাইটিং দ্য রিডান্ডেন্ট কোড, তাই না? উইদাউট রাইটিং ঢাকা ডট। হ্যাঁ সো অনেক সময় অনেক প্রজেক্টে আছে এরকম প্র্যাকটিস আছে যে আপনি চাইলে ঢাকা ডট দিয়ে লিখতে বলে অনেক সময়, সেটা যে ব্যাড প্র্যাকটিস আমি সেটা বলবো না। আমার কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে যে আপনাকে হ্যাঁ নেমস্পেস হ্যাঁ। সহ লিখতে হবে, এটা যে ব্যাড প্র্যাকটিস এমন কিছু না কিন্তু। আপনি জাস্ট উপরে লিখতেছেন আপনার নিজের সুবিধার জন্য। আপনি জানেন যে আপনার ইউজিং ঢাকা আসলে একটাই নেমস্পেস এবং মামুন আপনার একটাই ক্লাস আছে, সেক্ষেত্রে আপনি উপরে ইউজিং ঢাকা লিখে রাখতেছেন। কিন্তু এমন যদি হয় যে আপনার মামুন ক্লাসটা দুইটা জায়গায় আছে, দুইটা প্রজেক্টে দুইটা লোকেশনে আছে, সেক্ষেত্রে আপনার এই যে ইউজিং ঢাকা এবং ইউজিং ওই যে অ্যানাদার লোকেশন, লোকেশন টু, আপনি যদি ধরেন লোকেশন টুতে আমার মামুন ক্লাসটা আছে আবার, তাহলে যদি ইউজিং এইখানে মামুন লেখেন, প্রোগ্রাম কিন্তু কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হয়ে যাবে কেন? কারণ হচ্ছে তার দুইটা লোকেশন আছে, কোন লোকেশনের মামুন এটা সে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না। তখন আপনাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে এটা হচ্ছে ঢাকার। এবং আপনি যদি এখন ও ডট আচ্ছা। আপনি যদি এখন ডট দেন, তাহলে কি হবে, মামুনের যে সকল মেথড আছে এই মেথডগুলো দেখতে পাচ্ছেন, দেখেন মেথড টু টিচেস প্রোগ্রামিং, ঠিক আছে? আমি যদি এখন টিচেস হ্যাঁ প্রোগ্রামিং কল করি, সে এইটা এখন আমি মেথডটাকে কি করতেছি, কল করতেছি বাইরে থেকে। মেথডটা ডিফাইন করা আছে এইখানে, আমি জাস্ট এই মেথডটাকে এখন ইউজ করতেছি কোথায়, আমার এই ক্লাসে প্রোগ্রাম ডট সিএসে। এখন সে কিন্তু এখন ইরর ধরে বসে আছে কেন? কারণ সে বলতেছে যে মেথড টিচিং প্রোগ্রামিং হ্যাজ অন প্যারামিটার্স বাট ইজ ইনভোকড উইথ জিরো আর্গুমেন্টস। এখানে আমি একদম বেসিক প্রোগ্রামিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। সো আমি আপনাদের এটাও বলে রাখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্টস। প্যারামিটার এবং আর্গুমেন্টের পার্থক্য কোথায়, ঠিক আছে? প্যারামিটার হচ্ছে যখন আপনি কোনো একটা মেথড ডিফাইন করেন, এখানে কি করতেছি আমি, ডিফাইন করতেছি, তাই না? যখন আমি কোনো একটা মেথড হ্যাঁ হ্যাঁ। ডিফাইন করি, তখন আমি তার যে ইনপুট ফিল্ডে যায় যেগুলো লিখি, এগুলোকে বলা হয় তখন ওই মোমেন্টে, ডেফিনেশন মোমেন্টে প্যারামিটার। তার মানে এগুলো হচ্ছে তার প্যারামিটার, ঠিক আছে? কিন্তু যখন আমি ইউজ করতেছি, কল করতেছি, এটাকে বলা হয় ইনভোক করা, ইনভোক। আমি মেথডটাকে ইনভোক করতেছি, ইনভোকের আর একটা মিনিং হচ্ছে কল করা। সো আমি যখন এই মেথডটাকে কল করতেছি, তখন আসলে আমি যখন তাকে কোনো কিছু পাঠাই, দ্যাট মিন্স কোনো ডাটা পাঠাই অ্যাজ অ্যান ইনপুট, দ্যাট মিন্স আমি টিচেস প্রোগ্রামিং দিলাম, সি শার্প বললাম এর ভিতরে। সো এই যে সি শার্পটা আমি উল্লেখ করে দিচ্ছি, এটা কি তার ডাটা না, ইনপুট ডাটা না? হ্যাঁ এই ইনপুট ডাটাকে বলা হয় আসলে তার আর্গুমেন্ট। যখন আমি ডিফিনিশন পয়েন্টে যখন আমি তাকে ডিফাইন করে দিই তার এই ইনপুট ফিল্ড, এটা কি তার ইনপুট ফিল্ড ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলগুলো আসলে তার প্যারামিটার, প্লেস হোল্ডার এগুলো জাস্ট, ঠিক আছে? একটা প্লেস হোল্ডার, সে একটা পাত্র, সেই পাত্রটা আসলে ওয়েট করতেছে তার কাছে কোনো না কোনো ডাটা আসবে, সাবজেক্ট নেম তার কাছে আসবে, এটা হচ্ছে তার একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রর ভিতরে যখন আমি রিয়েলি কোনো একটা ডাটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ তখন কি হয়, এই ভেরিয়েবলে সে ওই ডাটাটা অ্যাসাইন করে নেয়, এই ইনপুট ডাটাটাই আসলে তখন বলা হয় আর্গুমেন্ট। আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট? ওকে। সো হ্যাঁ। আমি যদি এখন এই সি শার্পটা মুছে দেই, তাহলে সে আমাকে যে ইরর মেসেজটা দেয়, এত কিছু বলার ব্যাখ্যা করার মূল কারণ হচ্ছে ইরর মেসেজটা বোঝা। সো ইরর মেসেজটা আমি যদি আবার দেখি, আসেন, এখানে বলতেছে মেথড টিচেস প্রোগ্রামিং হ্যাজ অন প্যারামিটার্স।
বাট ইজ ইনভোকড উইথ জিরো আর্গুমেন্টস। এখন কি ক্লিয়ার কি বলতে যাচ্ছে সে? হ্যাঁ, একটা প্যারামিটার মানে করেছি কিন্তু কোনো আর্গুমেন্ট তাকে করা হয়নি এটার জন্য না। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমি যে মেথডটা ডিফাইন করছি টিচার্স প্রোগ্রামিং নামে, তার একটা প্যারামিটার আছে বাট ইনভোকড উইথ জিরো আর্গুমেন্টস, কিন্তু তাকে কল করা হয়েছে উইথ জিরো আর্গুমেন্টস, তার মানে তাকে কোনো আর্গুমেন্ট পাঠানো হয় নাই। সো এই যে ইরর মেথড, ইরর মেসেজ বোঝাটাও কিন্তু একটা লার্নিং। কিভাবে লার্নিং? আপনি যদি এই ইরর মেসেজটা আগে দেখতেন, ধরেন এভাবে যদি ইরর মেসেজটা দেখেন, ধরেন কিছু বুঝলেন না, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করতেন, আপনি কিন্তু এর ভিতরে প্যারামিটার এবং আর্গুমেন্টের পার্থক্য বুঝে যাইতেন, তাই না? হ্যাঁ ইনভোকের মানে কি বুঝে যাইতেন। তার মানে 3টা লেসন আপনার এই একটা ইরর মেসেজ দিয়ে হয়ে গেল। সো আমাদের বিভিন্ন প্রোগ্রামিং মোমেন্টে এরকম বিভিন্ন ইরর মেসেজ আসবে। আপনি জাস্ট এই ছোট ছোট মানে আপনারা কিভাবে লার্নিং করবেন এই প্রসিডিউরটাও কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এই যে মেথড টিচার্স প্রোগ্রামিং হ্যাজ অন প্যারামিটার বাট ইজ ইনভোকড উইথ জিরো আর্গুমেন্টস, এখানে অনেকগুলো শব্দ, যেই যেই শব্দ আপনার কাছে অপরিচিত লাগে সেই সেই শব্দ আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আমি যেমন হোয়াট ডাজ ডিএলএল মিন লিখে সার্চ দিয়েছি, সে আমাকে বাইর করে দিছে। আপনি ধরেন লিখলেন হোয়াট ডাজ আর্গুমেন্ট মিন, সে বলে দিচ্ছে কোন সিচুয়েশনে এটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বলে দিচ্ছে। যেমন এইটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল কেস, এ রিজন অর সেট রিজনস গিভেন ইন সাপোর্ট অফ, বোঝা যাচ্ছে না কিছুই, বোঝা যাচ্ছে না যখন, তখন আপনি বলে দিলেন ইন প্রোগ্রামিং। সো দেখেন উইকিপিডিয়া এবং অনেক জায়গায় এই জিনিসটা চলে আসছে তো অনেকটা কাছাকাছি চলে গেছেন আপনি সার্চ রেজাল্টে, তাই না? প্রথমবার কিছু বোঝা যায় নাই, কিন্তু এখন একটু কাছাকাছি চলে গেছেন সার্চ রেজাল্টে, যে হ্যাঁ এখন কম্পিউটার রিলেটেড সেকশনে প্যারামিটার কম্পিউটার প্রোগ্রামিং সেকশনে উইকিপিডিয়ার একটা পেজ সে সাজেস্ট করছে। আপনি একটু যান, গিয়ে দেখেন, গেলে দেখবেন যে ওখানে প্যারামিটার কী জিনিস, আবার ঠিক তার নিচের লাইন হোয়াট ইজ আর্গুমেন্ট কী আছে। তার মানে প্রথম 3, 4, 5টা সার্চ রেজাল্টে আপনি মোটামুটি ক্লিয়ার হোয়াট ইজ আর্গুমেন্ট, হোয়াট ইজ প্যারামিটার। তারপরেও যদি আপনি ক্লিয়ার না হন, সেক্ষেত্রে আপনি সার্চ দিবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এখানে দেখেন অলরেডি সাজেশন চলে আসতেছে, প্যারামিটার অ্যান্ড, এই দেখেন চলে আসছে প্রথম লিস্টে। ওকে, সো প্রথম লিস্টে চলে আসার সাথে সাথে গুগল কি করতেছে দেখেন, মজার ব্যাপার, গুগল অলরেডি কিছু লাইন তুলে দিছে আপনাকে, যে a parameter is a variable in a method definition. When a method is called, the arguments are the data you pass into the method's parameter. আমি যেটা বললাম মিলছে? হ্যাঁ সো এই মানে আপনি আজকের লেসন হচ্ছে আপনি কিভাবে সার্চিং করবেন, হোয়াট ইজ ডিএলএল, কিভাবে রেফারেন্স অ্যাড করতে হয়, রেফারেন্স কি জিনিস, নেম স্পেস কি জিনিস, কেন নেম স্পেস ইউজ করা হয়, নেম স্পেস কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো একদম বেসিক আলোচনা। এখন আমি যদি এখানে অ্যাজ অ্যান আর্গুমেন্ট সি শার্প পাঠাই দিই, তাহলে আমি অ্যাজ এ রিটার্ন কি পাবো এই মেথডের কাছ থেকে? জি জি। আমি যদি এখন গো টু ডিক্লারেশনে যাই, দেখেন আপনি এখান থেকে কিন্তু মেথডের ডেফিনেশনে চলে যেতে পারেন, মানে তার মানে আপনার এই যে এই সকল ফাইল খুঁজে যে দেখতে হবে এমন না। আপনি ভিজুয়াল স্টুডিওতে রাইট ক্লিক করবেন, গো টু ডিক্লারেশনে ক্লিক করবেন, সে ঠিক ওই মেথডের জায়গায় গিয়ে আপনাকে হাজির করাবে, যে কোথায় মেথডটা ডিফাইন করা আছে সেইখানে গিয়ে, সেই ফাইলে গিয়ে, কারণ সে চেনে আসলে কোথায় এটা রাখা আছে। তাকে আপনি আপনার নেম স্পেস বলে দিচ্ছেন, ক্লাস নেম বলে দিচ্ছেন, সে অবশ্যই জানে মেথডটা কোথায় আছে, সে আপনাকে ওখানে নিয়ে হাজির করবে। সো আমি যদি এখানে সি শার্প পাঠাই, সে আসলে আমাকে দেখাবে আই এম টিচিং সি শার্প। ওকে, এখন এটাকে কী হিসাবে পাঠাবে, একটা স্ট্রিং হিসাবে সে রিটার্ন করবে মেথডে, যে আমি এই যে টিচার্স প্রোগ্রামিং, ঠিক আছে, আমি এটার মেথড ডেফিনেশনে যাই, সে রিটার্ন করবে কি আলটিমেটলি আই এম টিচিং দ্য সাবজেক্ট নেম সি শার্প, তাই না? এই হ্যাঁ স্ট্রিংটা রিটার্ন করবে, তাই তো? তার মানে আমি যদি এইখানে আসি, তার মানে এইটা কল হওয়ার পরে এই লাইনটার জায়গায় রান টাইমে রিপ্লেস কি হয়ে যাবে, রান করার পরে রিপ্লেস কি হয়ে যাবে? সি শার্পটা চলে যাবে না। সি শার্প না, আপনার এই আউটপুটটাই কিন্তু রিপ্লেস হয়ে যাবে। দ্যাট মিনস, আমি আরেকটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। আমি ধরেন প্রোগ্রামটা রান হয়েছে, ঠিক আছে, প্রোগ্রামটা রান হয়েছে, ফাইন, প্রোগ্রামটা রান হয়েছে, রান হওয়ার পরে সে কি করলো, এই মেথডটা কল দিল,
কল দেওয়ার পরে এই মেথডটা আসলে কি করে, সে জাস্ট এই জিনিসটা রিটার্ন করে, একটা টেক্সট রিটার্ন হ্যাঁ করে। তার মানে কি এই মেথডটা মানেই হচ্ছে, সরি, এই মেথডটা মানেই হচ্ছে আসলে ওই টেক্সটটা। হ্যাঁ তার মানে এই মেথডটা রান টাইমে গিয়ে কি লেখা হয়ে গেল, আই অ্যাম আই এম টিচিং, টিচিং শিশু। আই এম টিচিং সি শার্প, এক্স্যাক্টলি। সো এইটা হয়ে গেছে আসলে ওই মেথডের জায়গায় রান টাইমে। আপনি চিন্তা করেন প্রোগ্রাম ইজ রানিং, সো ভ্যালুটা আসলে আলটিমেটলি কী হয়ে দাঁড়ালো, মেথডের জায়গায় রিপ্লেস হয়ে দাঁড়ালো এই লেখাটা। হ্যাঁ সো এই লেখাটা আমি কিন্তু এখনো কোথাও ধরি নাই, ধরছি? না ধরি নাই। এখন দেখেন ইরর মেসেজটা দেখেন, অনলি অ্যাসাইনমেন্ট, কল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অ্যান্ড নিউ অবজেক্ট এক্সপ্রেশন ক্যান বি ইউজড অ্যাজ এ স্টেটমেন্ট। অর্থাৎ আমি যে একটা স্টেটমেন্ট দিছি এটা আসলে কোনো অ্যাসাইনমেন্ট করি নাই, কোনো কল করি নাই, ইনক্রিমেন্ট করি নাই, ডিক্রিমেন্ট করি নাই, কোনো কিছুই করি নাই, যার ফলে সে একটা ইরর দিয়ে বসে আছে। তার মানে আপনি যদি এরকম হার্ড কোডেড কিছু লেখেন তাহলে আপনাকে কোনো না কোনো ভেরিয়েবলে সেটা রাখতে হবে। কিন্তু মেথডের ক্ষেত্রে এরকম হার্ড অ্যান্ড ফিক্স কিছু নাই। অর্থাৎ আপনি যদি একটা মেথড কল করেন, মেথডটার যে রিটার্ন টাইপ আছে সে আপনাকে সেটা ইনফর্ম করবে। আচ্ছা, আমি এখানে বলতেছি, আমি আবার লিখতেছি এটা ইউজিং সি শার্প, সরি। সো এখন বুঝতে পারতেছেন কিনা, ওই লাইনটাই কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে এখানে মেথডের জায়গায়। রিপ্লেসে আমি কিন্তু এখনো কোথাও রাখি নাই। সো আমি যদি এখন এখানে লিখি স্ট্রিং টিচেস, কি হলো এখন, এই মেথডটা যেটা রিটার্ন করছে যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটাই সেইখানে অ্যাসাইন হয়ে গেল। বুঝতে পারছেন কি কি বলছি? জি হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার না, কোথাও কনফিউশন আছে? না ভাইয়া ক্লিয়ার। ওকে। সো আপনি যদি এখন এমনও লিখতেন, সে কিছু মনে করতো না। সে বলতো ওকে ফাইন, আপনি আপনার দায়িত্বে এটারে কল করছেন, এখন এটা যদি রিটার্ন আপনি ইউজ করেন তো করেন, না করলে নাই। কিন্তু আমি যেহেতু জানি যে আমার আসলে এটা রিটার্নটা যে সে যেটা পাঠাবে সেটা আমার দরকার হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকে ইউজ করব। এবং আমি সেটা রাখবো কোথায়, অবশ্যই স্ট্রিংয়ে, কারণ এটা রিটার্ন টাইপ কি, স্ট্রিং। এখন আমি যদি এটাকে এখন কনসোলের মাধ্যমে আউটপুট হিসেবে দেখাই, এই ভ্যারিয়েবলটা আমি আমার রাইট লাইনে পাঠিয়ে দিলাম। সো আমি রান টাইমে আসলে তাকে কি বলে দিচ্ছি যে আমি সি শার্প সাবজেক্ট। এখন আপনি চাইলে কি করতে পারতেন, একটা স্ট্রিংয়ে সাবজেক্ট নেমটা আগে অ্যাসাইন করে নিতে পারতেন, বা সাবজেক্ট যাই বলেন না কেন, সাবজেক্ট ইকুয়াল টু ধরেন সি শার্প বেসিক্স, এটা হচ্ছে আমার সাবজেক্ট নেম। দেন আমি আর এখানে আমি হার্ড কোডেড কিছু লিখতেছি না, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি সাবজেক্ট। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি লাইন বাই লাইন আপনাদের বলতেছি। প্রথমে আমি স্ট্রিং সাবজেক্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেইখানে আমার সাবজেক্ট নেমটা বলে দিছি। দেন যখন আমি কল করতেছি তখন কি করে, এটাকে আমি সাবজেক্ট অ্যাজ এ ভ্যালু হিসেবে পাঠাইছি, অ্যাজ এ ডাটা হিসেবে পাঠাচ্ছি, ঠিক আছে? এই ডাটাটা গিয়ে এই সাবজেক্ট নেমের, এটা হচ্ছে এখন এখানে কি ভ্যারিয়েবল, তাই তো? এই ভ্যারিয়েবলে অ্যাসাইন হয় অ্যাজ এ ভ্যালু, অ্যাসাইন হয়। দেন ওই ভ্যালুটাই এখানে আসলে ইউজ হয়। ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ কি জিনিস, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভ্যালু হিসাবে অ্যাসাইন হয় বলতে আসলে ওই ডাটাটা এখানে আসলে কপি হয়ে আসে। আমার কথা বুঝতে পারছেন? এই ভ্যারিয়েবলটাই কিন্তু এখানে যায় না, এটা আসলে এখন অ্যাজ এ ডাটা হিসেবে কাজ করতেছে। এই ডাটাটা আসলে কপি হয়ে এইখানে এসে অ্যাসাইন হয়। একটু কঠিন হয়ে গেল না? আর একটু সহজ করে দেই। হ্যাঁ স্ট্রিং সাবজেক্ট, এটা কি একটা ভ্যারিয়েবল, এইখানের ভ্যারিয়েবল, তাই তো? এই ভ্যারিয়েবলে আমি একটা ডাটা রাখছি। সো সাবজেক্টটা আমি এখানে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। আমরা কি দেখছি, আর্গুমেন্ট হিসেবে অলওয়েজ ডাটা যায়। সো আমি যখন এই মেথডটা কল দেই তখন আসলে ওই ডাটাটা এখানে কপি হয়। কপি হয় বলতে কি, এখানে আসলে
এইটা এটার মতোই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না, সাবজেক্টের কোনো চেঞ্জ হয় না, জাস্ট ওই ভ্যালুটা সে এখানে অ্যাসাইন করে নেয়। আমার পয়েন্ট বুঝতে পারছেন এবার? হ্যাঁ ভাইয়া। সো সে তখন তার মতো করে রান করে যে রিটার্নটা আছে সেই রিটার্নটা সে রিটার্ন করে দেয়। আমি সেই রিটার্নটা এখানে রিসিভ করতেছি, রিসিভ করে আমি কনসোল ডট রাইট লাইনে বলে দিচ্ছি যে আমার যেই আলটিমেট যে টেক্সটটা হয়েছে সেই টেক্সটটা আমাকে আউটপুট হিসেবে দেখানো হোক। সো আমি একটু দেখে আসি আর কোথাও কোনো কিছু আছে কি না। লোকেশন টু বলে কিছু নাই, আমি এটা মুছে দিলাম। আমি জাস্ট এখন রান করে আপনাদের দেখাচ্ছি আসলে সে কি আউটপুট দেখায়। আমার এক্সাম্পল সলিউশন এটা আসলে আমার স্টার্ট প্রজেক্ট হবে না, আমার স্টার্টিং প্রজেক্ট। ওকে ফাইন। আরেকটা ভালো জিনিস দেখানোর আছে, আমার এইখানে দেখেন দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে কি এক্সাম্পল সলিউশন, আর একটা কি অ্যারে লিস্ট এক্সাম্পল। দুইটারই কি আছে, প্রোগ্রাম ডট সিএস ফাইল আছে, আছে তো? দুইটারই মেইন মেথড আছে, এইটারও মেইন মেথড আছে, এইটারও মেইন মেথড আছে। আমরা কি জানি, অলওয়েজ সি শার্প প্রোগ্রাম অথবা সি প্রোগ্রাম যাই বলেন না কেন মেইন মেথড থেকে এক্সিকিউশন শুরু করে। আমার কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে এইখানে আসলে কোনটা এক্সিকিউট হবে, আমার তো দুইটাই এক্সিকিউটেবল ফাইল, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন কিভাবে। এখন আপাতত সিলেক্ট করা আছে এক্সাম্পল সলিউশন, যেহেতু এটা বোল্ড করা আছে, বোল্ড করা দেখে আমি বুঝতে পারতেছি আসলে এটা আমার এখন এক্সিকিউট হবে। দ্যাট মিনস যেহেতু আমার প্রোগ্রাম ডট সিএস এখন কিছুই নাই, মেইন মেথডে কিছুই নাই, সে একবার জাস্ট ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি দেখতে পাইছেন কিছু একটা কালো স্ক্রিন এসেই বন্ধ হয়ে যাবে। সো আমি চাচ্ছি আসলে এইটা রান করতে, এই প্রজেক্টে রাইট ক্লিক করলাম, সেট অ্যাজ স্টার্টার প্রজেক্ট দিলাম। তার মানে হচ্ছে যখনই আমি এই রান বাটনে ক্লিক করব আমার আসলে স্টার্টিং প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টটা। এখন আমি রান দিচ্ছি, এইখানে দেখেন 1 2 3 4 5 6 আসলে আগের আউটপুট, সে আগে কিছু কোড আছে ওই কোডগুলো এক্সিকিউট করছে। এখানে দেখেন কিছু কোড আছে, এই যে এই কোডগুলা, এই কোডটা এক্সিকিউট করার পরে সবার লাস্টে আসলে এই লাইনটা দিয়ে দিছি। এই কারণে সে সবার লাস্টে এসে বলতেছে আই এম টিচিং সি শার্প বেসিক্স। পুরো পয়েন্ট কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, যদি আমি এটা না কল ডাইরেক্ট ম্যাথড দিয়ে কল করে দিই, কনসোল ডট রাইট লাইন দিয়ে মামুনের এটা কল করতে হবে। আপনি ইজিলি কল করা যেত, ইজিলি, কোনো সমস্যা না। আপনি যেটা বলতেছেন আমি বুঝছি, আপনি বলতে চাচ্ছেন কনসোল ডট রাইট লাইন আই এম টিচিং, অর্থাৎ আপনি মেথডটা সরাসরি কল দিবেন, তাই তো? ভেরি, হ্যাঁ এটা দিতে চাচ্ছেন, হ্যাঁ এক্স্যাক্টলি। মামুন ডট টিচিং সো এটা ওখানে থাকবে। কোনো সমস্যা নেই, আপনি এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে আপনি কনসেপ্টটা আরও ভালোভাবে ধরতে পারছেন। সো আপনি যদি এইটাও লিখি কনসোল ডট রাইট লাইন, আমার এতগুলো লাইন লেখার কোনো দরকার আর হচ্ছে না। সো এখানে যেটা করলাম আমি সাবজেক্ট নিলাম, আমি মেথডটা সরাসরি কনসোল ডট রাইট লাইনের ভিতর দিলাম, এবং আমি যেহেতু জানি যে রাইট লাইনের ভিতর স্ট্রিং অ্যাজ এ প্যারামিটার হিসেবে ঢুকবে, আর্গুমেন্ট হিসেবে ঢুকবে। সো সেক্ষেত্রে এখানে আসলে কি হচ্ছে, মজার যে ব্যাপারটা হচ্ছে যে আমি সাবজেক্ট একটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলটা মেথড কল দিছি এবং এই ভ্যারিয়েবলটা অ্যাজ এ আর্গুমেন্ট এখানে পাঠাইছি, ওইটা আমাকে একটা কি করছে, স্ট্রিং রিটার্ন করছে। সেই স্ট্রিংটা আমি আবার আর্গুমেন্ট হিসেবে আবার রাইট লাইনে পাঠাইছি। রাইট লাইন কি করছে, আমাকে আলটিমেটলি সেটা আমার স্ক্রিনে অ্যাজ অ্যান আউটপুট দেখাইছে, আই এম টিচিং সি শার্প বেসিক্স। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে? তানিয়া কি মোটামুটি ক্লিয়ার বুঝছেন কি বলতে চাইছি এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন। সো ক্লাস যদি আমি র্যাপ আপ করি, যেহেতু তানজিল এখনো পর্যন্ত কোনো রেসপন্স করে নাই, সো আজকে মোটামুটি এইটুকু আলোচনায় থাক, কালকে আচ্ছা আবার চেষ্টা করবো বসার জন্য। সো র্যাপ আপ পয়েন্ট হচ্ছে এইটা যে আসলে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম তা নিয়ে একটু বলবেন কি কি শিখলাম, ফাইন্ড আউট কি আজকে আমাদের? ভাইয়া, ওই যে মানে কিভাবে ডিক্লেয়ার করবো ওটা দেখলাম ক্লাস, তারপরে হচ্ছে ইয়াটা ওইটা, তারপরে হচ্ছে আপনার প্যারামিটার, তারপর আর্গুমেন্ট, আর মানে প্যারামিটারে হচ্ছে কল করলে, মানে আর্গুমেন্টে কল করলে প্যারামিটার ওখানে যাবে যেখানে ডিক্লেয়ার করেছে ওইটা। হুম, তারপরে Declare হচ্ছে করছে। মেথড
কিভাবে কল করছি ওইটা দেখলাম, তারপর বিল্ড করছি কিভাবে, তারপর একটা অ্যারের মধ্যে কিভাবে আমরা নতুন একটা রেফারেন্স একটা অ্যাড করতে পারবো ওইটা। নট তার অ্যারের ভিতর ভুল হচ্ছে দাঁড়ান। কি ভাইয়া? একটা প্রজেক্টে কিভাবে রেফারেন্স অ্যাড করব, ঠিক আছে? ও নট হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টে কিভাবে রেফারেন্স অ্যাড করবো ওইটা। আর ভাইয়া হচ্ছে, হ্যাঁ ওই যে ওইটা দেখালেন না, কোনটা? ওটা না, মেইন প্রজেক্টের বাদে যেভাবে একটু ইমেল কিভাবে সেন্ড করবো মাঝখানে ওই যে ভাইয়া মানে দুইটা ইয়া ছিল না যে, ও মানে ও হ্যাঁ বুঝতে পেরেছি কোনটা কিভাবে, স্টার্টিং হ্যাঁ করে দেবো। হ্যাঁ হ্যাঁ ওইটা একটা, মানে এটা আপনি হয়ে এইটা গেল। ওইটা বলতেছেন, আমি কিন্তু স্পেসিফিক বুঝতেছি না কিছু। ওই যে স্পেসিফিক আমরা করে যদি বলেন। দুটা সিএসএস থাকে আমার, অ্যানালিস্ট আর হচ্ছে এক্সাম্পল সলিউশন এরকম থাকে আমার, কোনটা কি স্টার্টিং পয়েন্ট নেব সেটা আচ্ছা, স্টার্টআপ প্রজেক্ট কোনটা করবেন, তাই তো? নট সিএসএস, হ্যাঁ এটা কিন্তু প্রজেক্ট। সিএসএস ইজ এ ডিফারেন্ট থিং। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এগুলো হচ্ছে আমার সিএস আহ, প্রজেক্ট, ঠিক আছে? সিএস ফাইল এগুলো সব। সিএসএস কিন্তু ডিফারেন্ট থিং, হ্যাঁ কনফিউশন তৈরি করেন না। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, সেটা আসলে কি হয় ওই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিএস মানে হচ্ছে সি শার্প ফাইল এটা আমার। হ্যাঁ, সো এইটা হ্যাঁ আসলে একটা স্টার্টআপ প্রজেক্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি কি ফাইন্ডিং আছে? আচ্ছা, আমরা যদি আলাদা ক্লাস আপনি বলেন না, এখান থেকে আমরা রেফারেন্স করে নিতে পারবো আমরা। হুম 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 যদি ধরেন সিগারেটটা তৈরি করলো, হুম ওটা আমি এখানে ইউজ করতে পারবো রেফারেন্স হিসেবে না? আচ্ছা, আচ্ছা, ওই হ্যাঁ ওই পয়েন্টটা বলা হয় নাই। সেটা হচ্ছে এরকম। হ্যাঁ কিন্তু ওটা করবো কিভাবে? না না, ওটা তো ল্যাপটপে ঢুকাবো, তো ওটা কোথায় রাখবো আমি? প্রজেক্টের ভিতরে? না, তোর ওটা আলাদা একটা হচ্ছে একটা ইয়া প্রজেক্ট আন্ডারে করছিস না, ওটা ডট ডিএলএল এর ওখানে থেকে যাচ্ছে না, তাহলে তো ওটা ওটাতেই থেকে যাচ্ছে, তোকে তো তো থেকে কিছু আমি করার নিলাম, নেওয়ার পর কোথায় রাখবো আমি? এই তো বলিনি। আচ্ছা, কোনটা কোনটা বলেন, আমাকে বলেন। আমি ধরেন সিটা থেকে আমি একটা ক্লাস নিলাম আমি, হ্যাঁ, হুম যেটা মামুন নামে ঢাকা নামে করলাম না আমি, ওটা আমি এখন অ্যাড রেফারেন্স। অ্যাড্রেস বুঝলাম, হ্যাঁ। হ্যাঁ আমি ওইটা হুম আমার নতুন একটা প্রজেক্ট আমি ওটা অ্যাড করবো, ওই যেটা আপনি করলেন বিল্ড ক্লাস, হ্যাঁ, ঢাকা এক্সপ্রেস নামে। হ্যাঁ আমি হ্যাঁ ওটা আমি কোথায় রাখবো ওটা আমার প্রজেক্টে? হ্যাঁ আমার এটা জমা হয়তো ভিজুয়াল স্টুডিওর ওখানে প্রজেক্টে জমা হয়, হ্যাঁ। হ্যাঁ ওই হ্যাঁ ফাইলটাকে ওখান থেকে copy করে রাখবো, রাখার পর এটা যখন আমারটা আমি ওপেন করার পর তারপর সলিউশন থেকে আমি রেফারেন্স করে অ্যাড করবো নাকি কিভাবে করবো? আচ্ছা, আপনি যদি এইটার ক্ষেত্রে বলতেছেন, এটা আপনি কিভাবে এখানে অ্যাড করবেন, তাই তো? মাই ক্লাস আমার আলাদা জায়গায় আছে আমার। আরেক জায়গায় আছে, তাই তো? অর্থাৎ হ্যাঁ, আপনি আর এটা জাস্ট এটা অ্যাজ এ ডিএলএল ফাইল আছে, সেটা আপনি কিভাবে অ্যাড করবেন, এই তো? হ্যাঁ আচ্ছা, ওটা একটু বলতেছি। তানজিল ফোন দিছে, আমি একটু ফোনটা রিসিভ করি। ওকে, ঠিক আছে, আরেকবার ফোন দিই। পয়েন্ট হচ্ছে যে যেটা আপনারা বুঝাইতে চাইছেন বা আমি বুঝতে পারছি কিনা, সেটা হচ্ছে যে এইখানে আমার সলিউশন, এই প্রজেক্টটা আসলে আমার এই সেম সলিউশনে আছে, যে কারণে আমি এই প্রজেক্টে এটা রেফারেন্স হিসেবে অ্যাড করে নিতে পারছি। রেফারেন্স হিসেবে অ্যাড করলে যেটা হচ্ছে যে যখনই আমি, ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি যদি বিন ফোল্ডারে আসি, ডিবাগে আসি, দেখেন এই যে ডিএলএল ফাইল, এটা জাস্ট একটা ডিএলএল ফাইল। এর কাছে কিন্তু কোনো কোড নাই। এই ডিএলএল ফাইলের ভিতরে আপনার ওই বাইরের যা ক্লাসে সব কিছু এর ভিতরে ডিফাইন করা আছে, এবং আপনি চাইলেও এর ভিতরে কোনো কোড দেখতে পাবেন না। এই কোডটাকে সে 0101 বিট বাইটে রূপান্তরিত করে ফেলে। সো আমি যদি নোটপ্যাড এডিট করতে চাই এটাকে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে কোড কিছু? না ভাইয়া। সো এটার ভিতরে কোনো কোড বোঝা যায় না, এটা একদম সিকিউর থাকে, 0101 বিট বাইটে থাকে। সো এই ডিএলএল ফাইলটা ধরেন আপনি তৈরি করছেন, এখন জুলি সেটা ইউজ করবে, সেক্ষেত্রে আসলে আমার প্রজেক্টে কি এরকম বলে কিছু নাই, মাই ক্লাস লাইব্রেরি নাই। সেক্ষেত্রে আমার এইটাও তো চলে গেছে। আমি সেক্ষেত্রে এরকম থার্ড পার্টি ডিএলএল কীভাবে ইউজ করব? রাইট ক্লিক করেন, অ্যাড রেফারেন্স করেন, দেন আপনার একদম প্রপার ওয়েটা দেখাই দিই। এই যে মাই ক্লাস লাইব্রেরি ডট ডিএলএল, এইটাই তো আসলে, সরি এটা না, আমার প্রজেক্ট কই, এটা, এটার বিনে যে ডিএল যেটা আউটপুট হিসেবে পাইলাম, এই ডিএলএলটাই তো আসলে আমি মানুষকে দিব। আমার ধরেন কোনো একটা ওয়েবসাইটে এটা তুলে রাখলাম, এই ডিএলএল ফাইলটা। আমার কথা বুঝতে পারছেন? আমি এই ডিএলএল ফাইলটা কোথায় রাখলাম? আমার ওয়েবসাইটে। ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট।
ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইটে কি করা আছে, এটা তোলা আছে। আমি কি করলাম, এটা ডাউনলোড করলাম। জাস্ট এই ডিএলএল ফাইলটা ডাউনলোড করে আপনাকে যেটা করতে হবে, আপনার সলিউশনে মানে কোনো একটা লোকেশনে অবশ্যই আপনার রাখতে হবে, যে লোকেশন থেকে আসলে সে ডিএলএল ফাইলটা অলওয়েজ ইউজ করবে। আমার সলিউশন হচ্ছে এইটা। ওকে, আমি সলিউশনে একটা কমন লোকেশন রাখলাম, ধরেন ফোল্ডার রাখলাম, যে ফোল্ডারটার নাম দিলাম লাইব্রেরি। অনেকে আবার নাম দেয় লিব, লিব দিয়ে সে লাইব্রেরি বোঝে, এলআইবি লিব। অনেক জায়গায় দেখবেন যে অনেক সলিউশনে লিব নাম দেওয়া আছে, অনেক জায়গায় আছে লাইব্রেরি, অনেক জায়গায় আছে থার্ড পার্টি লাইব্রেরি, অনেক জায়গায় আছে প্যাকেজেস, অনেক জায়গায় এর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হয়। এর মানে হচ্ছে আসলে থার্ড পার্টি যে সকল ডিএলএল আছে সে তার এই ফোল্ডারে রেখে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে আসলে ইউজ করে। আমার পয়েন্ট বুঝতে পারছেন? সেক্ষেত্রে জি আমি ভাইয়া। আমার লাইব্রেরি ফোল্ডারে ডিএলএল ফাইলটা রেখে দিলাম। এখন আমার প্রজেক্টে ইউজ করার পালা। সেক্ষেত্রে আমি আমার প্রজেক্টের রেফারেন্সে গেলাম, অ্যাড রেফারেন্স করলাম। যেহেতু এটা আমার প্রজেক্টে নাই, সেক্ষেত্রে আমার ব্রাউজ করতে হবে। ব্রাউজ করব কোথায়? আমার এটা আসলে আমার প্রজেক্টের ফোল্ডার, আমি এক লেভেল আপ করলাম। এটা আসলে কি আমার সলিউশন ফোল্ডার। সলিউশনে দেখেন লাইব্রেরি ফোল্ডারটা আছে, ঢুকলাম। মাই ক্লাস লাইব্রেরি ডট ডিএলএলটা কি দেখতে পাচ্ছি না? ওকে করে দিলাম। সে কি করলো, আমার এইখানে অ্যাড করে নিল, নিচে তো। এখন দেখেন মামুন আবার চিনতে পারছে, সে এই মামুন ক্লাসটা চিনতে পারছে এবং ইউজিং ঢাকাটাও চিনতে পারছে। এখন মামুন ডট দিলে, টিচার্স প্রোগ্রামিং দিলে আসলে সে ঠিক আগের মতো ওখানে যেভাবে ডিফাইন করা আছে আপনাকে সেটাই ইউজ করতে হবে। এর বাইরে আপনি কোনো চেঞ্জ করতে পারতেছেন না কোনো কোড লেভেল থেকে। তার মানে ভেন্ডর আপনাকে ঠিক যেভাবে সোর্স কোডটা প্রোভাইড করছে আপনি জাস্ট ততটুকুই সেভাবে ইউজ করতে পারবেন, এর বাইরে ইউজ করতে পারবেন না। আমার পয়েন্ট কি ক্লিয়ার? সো মোটামুটি এইটুকুই। এই এক্সাম্পল কি আপনাদের দরকার আছে? এটা ওই গত দিনের এক্সাম্পলই, যেটা আপনাদের মেইলে পাঠিয়ে দিছি। এখন এক্সাম্পল আপনাদের একটা প্র্যাকটিস দিতে চাচ্ছি, প্র্যাকটিসটা এক্সপ্লেন করে দিচ্ছি, পরে আপনাদের মেইলে আমি পাঠিয়ে দেবো প্র্যাকটিসটা, ঠিক আছে? কি ভাইয়া? একটা প্র্যাকটিস দেবো আপনাদের। হ্যাঁ। প্র্যাকটিসটা আপনারা করে ফেলবেন নেক্সট ক্লাসের আগেই। ট্রাই করবো কালকে ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি মানে জানাই দিয়েন তাহলে। আচ্ছা, এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হবে। এখন এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা টেক্সট বক্স, ঠিক আছে? এখানে অ্যাড বাটন, এটা আসলে একটা লিস্ট বক্স, এইটা একটা বাটন। এখানে দুইটা লেভেল আছে, এখানে টোটাল লেখা আছে আর এখানে একটা লেভেল আছে। আমি যেটা চাচ্ছি আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে এরকম, আপনি এখানে যত ইচ্ছে তত নাম্বার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে প্রথমে 1 দিছি, অ্যাড বাটনে ক্লিক করছি, 1 অ্যাড হয়েছিল, ঠিক আছে? তারপরে 2 দিছি, অ্যাড বাটনে ক্লিক করছি, 2 অ্যাড হয়েছে। 4 দিছি, অ্যাড বাটনে ক্লিক করছি, 4 অ্যাড হয়েছে। সেম ওয়েতে 8 দিছি, 8 অ্যাড হয়েছে। 2 দিছি, অ্যাড বাটনে ক্লিক করছি, 2 অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমার লিস্টে অ্যাড হইতে থাকছে। আমার কথা বুঝতে পারছেন? ক্যালকুলেট টোটাল বাটনে যখন আমি ক্লিক করছি তখন সে যেটা করে এগুলা সব যোগ করে, যোগ করে সে টোটাল রেজাল্টটা এখানে দেখায়। অর্থাৎ আপনি যদি এগুলো যোগ করেন তাহলে দেখবেন যে 17 হয়, এই 17টা আসলে সে এইখানে দেখাবে। এইখানে আপনারা যে কন্ট্রোলার নেবেন এটা হচ্ছে লিস্ট বক্স। লিস্ট বক্সে আমি হিন্ট দেই, লিস্ট বক্সে প্রতিটা জিনিস এক একটা আইটেম হিসেবে থাকে এবং লিস্ট বক্সের যে লিস্টটা আছে সেই লিস্টটার নাম হচ্ছে আইটেমস। সো আমরা লিস্টে যদি কোনো কিছু অ্যাড করি, কিভাবে অ্যাড করি? ধরেন লিস্ট নামে নাম্বারস নামে একটা ভেরিয়েবল আছে, লিস্ট নাম্বারস ডট অ্যাড, তাই তো? সেক্ষেত্রে নাম্বার ওই লিস্টে অ্যাড হয়ে যায়। এই লিস্ট বক্সের যে জিনিসটা আছে সেইটার নাম কি আমরা বলছি আইটেমস, সেই লিস্টটার নাম কি আইটেমস। এই যে তখন আপনি যদি তাহলে লিস্ট বক্স ধরেন, এটা এই কন্ট্রোলারটার তো নাম দিবেন আপনি, নাম্বারস লিস্ট বা এরকম কিছু একটা নাম তো দিবেন, তাই না? নাম্বারস লিস্ট বক্স। সো নাম্বারস লিস্ট বক্স ডট আইটেমস বললে আসলে তার লিস্ট পাওয়া যায়। আইটেমস ডট অ্যাড করলে তখন আসলে দেখবেন যে এই 1 2 এগুলো অ্যাড হয়ে যাচ্ছে।
জুলি তানিয়া কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নাম্বার একটু কনফিউশন আছে, আমি আবারও বলি। লিস্ট বক্স, ধরেন এই লিস্ট বক্সের নাম হচ্ছে নাম্বারস লিস্ট বক্স, ঠিক আছে? নাম্বারস লিস্ট বক্স তো একটা লিস্ট বক্স কন্ট্রোল, উইন্ডোজের নিজস্ব কন্ট্রোল, তাই তো? এখন নাম্বারস লিস্ট বক্স ডট দিয়ে আপনি আইটেমস নামে একটা প্রপার্টি পাবেন। এই আইটেমস হচ্ছে এই নাম্বার লিস্ট বক্সের আইটেম লিস্ট। এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন ওর আইটেমসের যদি এগুলো থাকে তাহলে এইটা এই লিস্ট বক্সেই দেখাবে, ঠিক আছে? আইটেমস ডট অ্যাড করলে সে সাথে সাথে ওই জিনিসটা এখানে ভিজিবল করে দেয়। অর্থাৎ আমি যদি প্রথমবার ওয়ান দিয়ে অ্যাড বাটনে ক্লিক করি, তখন আপনি যদি বলেন নাম্বারস লিস্ট বক্স ডট আইটেমস ডট অ্যাড ওয়ান, তখন সে ওয়ান এখানে এসে দেখাবে সাথে সাথে। এভাবে করে আপনি একটার পর একটা আইটেম অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের হিন্ট, মানে বলা যায় যে 50% প্র্যাকটিস আমি করে দিছি বলে। পরবর্তী অংশ আপনাদের যেটা করতে হবে, এই লিস্টের আইটেমগুলো আপনারা একটা আলাদা লিস্টে নেবেন। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? ক্যালকুলেট টোটাল বাটনে যেটা আমি চাচ্ছি, এই লিস্টের আইটেমগুলো আপনারা একটা আলাদা লিস্টে নেবেন, সেই লিস্টের ভ্যালুগুলা যোগ করবেন। সেক্ষেত্রে আপনাদের ফর ইচ লুপ চলে আসবে, নাম্বার অ্যাডিং চলে আসবে, দেন যেই সামটা হয় সেই সাম রেজাল্টটা আপনারা এখানে দেখাবেন।